ফুটবল আপনাকে কখনো কখনো দুহাত ভরে দিবে, আবার কখনো কখনো সবকিছুই ফিরিয়ে নিবে। কেন হারলো এই আর্জেন্টিনা, আর কিভাবে স্পেন লিখলো ফুটবলের সুন্দরতম অধ্যায়? আমি আবিদ হাসান, ওয়েলকাম টু টিটং স্পোর্টস। এই ধরনের হাই ইন্টেন্সিটি ম্যাচে যখন আপনার দলের মেন দুইজন সেন্টার ব্যাক যখন ইনজুরিতে পড়ে যায়, তখন এক প্রকার ম্যাচটা হাতছাড়া হয়ে যাওয়ার মতো অবস্থা। নর্মালি এই আর্জেন্টিনা যেভাবে ফাইনাল পর্যন্ত এসেছে, তার সিটি ফুটাও দেখা যায়নি এই ফাইনাল ম্যাচে। ভাই দেখেন, আপনি কিভাবে কামব্যাক দিয়ে ফাইনাল পর্যন্ত আসছেন, সেটা নিয়ে এখন পর্যন্ত কারোর কোনো ডাউট নাই। কারোর কোনো কমপ্লেইন করার কোনো জায়গা পর্যন্ত রাখেন নাই আপনি আপনার টিম নিয়ে ফাইনালে ওঠার আগ পর্যন্ত। এই স্পেনের সাথে যে আপনি মুখস্থ ট্যাকটিস নিয়ে, একই ট্যাকটিস নিয়ে শেষ 10 মিনিটে কামব্যাক দিবেন, স্পেন তো ভাই এই ধরনের টিম না। আর এই ম্যাচে স্পেন অন্তত সেটা বুঝিয়ে দিয়েছে যে কেন তারা ফার ফার বেটার টিম অফ দ্য টুর্নামেন্ট। এবং নিঃসন্দেহে এই কথাটা বলা যায় যে এবারের ফিফা ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্টে সব থেকে বেস্ট টিমটাই ফিফা ওয়ার্ল্ড কাপ জিতছে, এটা নিয়ে কোনো প্রকার কোনো ডাউটই নাই। ভাই এই স্পেনের সাথে খেলতে হলে আপনাকে সবসময় ভাবতে হবে যে স্পেন যদি আগে গোল করে দেয়, তাহলে যে আমি শেষ মুহূর্তে গিয়ে কামব্যাক দিব। অন্য অন্য টিমগুলোর সাথে যেভাবে আমি কামব্যাক দিয়ে আসছি, আমি স্পেনের সাথে সেম ভাবে কামব্যাক দিব। ভাই তাহলে বোকার স্বর্গে বাস করছেন। এই স্পেনের খেলা দেখে যেটা মনে হয়েছে, তারা শেষ মুহূর্ত পর্যন্ত ডিফেন্ড করে, মাঝমাঠে এসে বল পজিশন পায়ে রেখে শেষ মুহূর্ত পর্যন্ত ডিফেন্স করে যায়। অন্যান্য দলগুলোর মতো বল পজিশন লুজ করে 11 জন নিয়ে ডিফেন্স করে ওইরকম দল ভাই স্পেন না। স্পেন আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত কখনোই ছাড় দিবে না, তারা শেষ মুহূর্ত পর্যন্ত বল পজিশন পায়ে রেখে ম্যাচটা শেষ করে দেয়। আর সেখানে আপনি ভাববেন যে আপনি কামব্যাক দিবেন শেষ 10 মিনিটে, তাহলে ভাই আপনি বোকার স্বর্গে বাস করছেন। ভাই এই স্পেন যে কি করতে পারে পাসিং ফুটবল দিয়ে, পুরো একটা ম্যাচকে ধ্বংস করে দেওয়ার মতো অবস্থা এই ফাইনাল ম্যাচটা। টোটাল 65% বল পজিশন পায় রেখে, আর খুব সম্ভবত এই বিশ্বকাপের ফাইনাল ম্যাচের ইতিহাসে 853 পাস খেলে সর্বোচ্চ সফল পাস খেলার রেকর্ডটা এখন খুব সম্ভবত স্পেনের কাছেই থেকে গেল। এই স্পেন টিমটাকে আরো ডেডলি মনে হয় আমার, যখন এই স্পেন টিমটা দেখবেন যখন বল পজিশন লুজ করে, তারা পুরো একসঙ্গে 2-3 জন এসে প্রেস করতে থাকে তাদের এই ওয়ার্ল্ড কাপে ফাইনাল ম্যাচে। বল লুজ করার পরে তাদের বল রিকভারি টাইম 11 সেকেন্ডের ভিতরে বল রিকভারি করে আর্জেন্টিনার ওয়ার্ধ পর্যন্ত চলে গেছে, আর্জেন্টিনার ডিবক্স পর্যন্ত চলে গেছে তারা অ্যাটাক নিয়ে। এটাই টিকি টাকার আসল রূপ। বল পজিশন কখনোই লুজ করবে না, বল পজিশন কখনোই হারাবে না। যদিও বল পজিশন হারায় যায়, তাহলে দেখবেন যে অতি দ্রুতই বল পজিশন সেটা রিকভারি করে নিয়ে আসছে। সত্যি কথা বলতে এই ম্যাচে আর্জেন্টিনা একজনের জন্যই পুরো 105 মিনিট পর্যন্ত দাঁড়িয়েছিল, সেটা আর কেউ নয়, এমিলিয়ানো মার্টিনেজ। ভাই খুব সম্ভবত এমিলিয়ানো মার্টিনেজ এই ম্যাচের আজকের এই ফাইনাল ম্যাচের জন্যই তার সমস্ত পারফর্মটা জমিয়ে রেখেছিলেন, এবং সেটাও সে ডেলিভার করলেন শেষ মুহূর্ত পর্যন্ত। পুরো একাই লড়ে গেছেন এক প্রকার বলা যায়, কিন্তু ফরচুনেটলি অথবা আনফরচুনেটলি শেষ রক্ষা করতে পারলেন না এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনা। লিসান্দ্রো মার্টিনেজ বা কুতি রোমেরো দুজনই ইনজুরিতে চলে যাওয়ার পরে আর্জেন্টিনা কোনো প্রকার ম্যাচে কন্ট্রোলই রাখতে পারি নাই। লিসান্দ্রো পারাদেসকে এই ম্যাচের শুরু থেকে শুরু না করানো খুব সম্ভবত লিওনেল স্কালোনির এই ম্যাচের সব থেকে বড় ভুলগুলোর মধ্যে একটা। এই আর্জেন্টিনা 120 মিনিট পর্যন্ত একটা শট অন টার্গেটও মারতে পারে নাই, যেখানে স্পেন মারছে 12টা ওয়ান টার্গেট শট, 20টা শট মারছে টোটাল, এবং 4টা বিগ চান্স ক্রিয়েট করছে। আর্জেন্টিনা সেখানে 0 বিগ চান্স। এমিলিয়ানো মার্টিনেজ না থাকলে ভাই আজকে যে কি হইতো আর্জেন্টিনা, সেটা 11টা সেভ করছে এমিলিয়ানো মার্টিনেজ। লামিন ইয়ামালের ওই সেভটা সহ একটা বিগ চান্স ক্রিয়েট করছিল স্পেন, সে 4টা বিগ চান্সই সেভ করে দিছে। আর অ্যাটাক অফ দ্য মোমেন্ট যদি দেখা হয় আর্জেন্টিনার, তাহলে ভাই এটা দেখে কোনো লাভ নাই। আর্জেন্টিনা টোটালি এই ম্যাচে পুরো নিষ্প্রভ। আর্জেন্টিনা টোটাল পাস খেলছে
464টা পাস, যেটা ভাই স্পেনের ধারের কাছেও নাই। যেখানে স্পেন এই ইয়াংস্টারদের নিয়ে এই ওয়ার্ল্ড কাপ জিতলো, এবং আপনি নিজেও সাক্ষী 2022 সালে আর্জেন্টিনার হয়ে এই ইয়াংস্টারদের নিয়ে যেভাবে ডমিনেটিং পারফরমেন্স দিয়ে ফ্রান্সের মতো টিমকে হারিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপ জিতছেন। লিওনাল মেসির হাতে প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপ উঠছে। এই ইয়াংস্টারদের আপনি কোনো এই 26 ওয়ার্ল্ড কাপে কোনোভাবে ব্যবহারই করলেন না। আপনার থিয়াগো আলমাদা, লো সেলসো এবং নিকো পাজের মতো প্লেয়ার থাকাকালীনও আপনি তাদের প্রপার ইউটিলাইজ করতে পারেন নাই, প্রপার ব্যবহার করতে পারেন নাই। ভাই, আপনাকে নিয়ে কিছু বলার নাই আমার। আমার মনে হয় এই ম্যাচে আর্জেন্টিনার ফেরার কোনো পথ ছিল না। তার প্রধান তিনটা কারণ: লিসান্দ্রো মার্টিনেজ এবং কুতি রোমেরো এবং এদের দুইজনের ইনজুরি, এবং এনজো ফার্নান্দেজের ওই মোমেন্টে রেড কার্ড খাওয়া। নাও কাম টু দ্য স্পেন রদ্রি। রদ্রি যখন ম্যাচ কন্ট্রোল করছে এবং ম্যাচের টেম্পো নির্ধারণ করছে, তার কাছ থেকে বল উইন করা আর্জেন্টিনার মিডফিল্ড এবং ডিফেন্সের জন্য টোটালি দুঃসাধ্য একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছিল। আর ম্যাচের সেকেন্ড স্লটে পেদ্রিকে নামালে পেদ্রি যে কি করতে পারে ম্যাচের ভিতর, সেটা পুরো ফাইনাল ম্যাচ জুড়ে বাকি সময়টা দেখিয়ে দিল। আর এই ম্যাচে আমার কাছে ফাবিয়ান রুইসকে কিছুটা অফ 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 মনে হচ্ছিল। ওইভাবে ক্লিক করতে পারতেছিল না, ওইভাবে থ্রেড ক্রিয়েট করতে পারতেছিল না। যতটুকু যা কভার করে গেছে রদ্রি, এবং পেদ্রি নামার পরে পুরো মিডের কন্ট্রোলটায় চলে যায়। পুরো মিডটা একদম পুরো ডমিনেটিং পারফরমেন্স দেয় মিডে পেদ্রি নামার পরে। পেদ্রো পোরো এবং মার্ক কুকুরেলা যেভাবে ওভারল্যাপ করতেছিল আর্জেন্টিনার লেফট উইং দিয়ে যেভাবে ওভারল্যাপ করতেছিল, ট্যাগলাফিকোকে অনেক বেশি এই ওভারল্যাপিং গুলো ঠেকাইতে অনেক বেশি কষ্ট করতে হইতেছিল। সত্যি বলতে আমি এই পাউ কুবার্সিকে কখনোই এই ম্যাচে ডিফেন্ড করতে দেখি নাই। আমার পাউ কুবার্সিকে কেন যেন মনে হচ্ছিল সে যেন স্পেনের ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে এই ম্যাচটা স্টার্ট করছে। সে একের পর এক আর্জেন্টিনার ফাইনাল থার্ডে যেভাবে পাস দিচ্ছিল, যেভাবে শট নিচ্ছিল, ইভেন দো একটা ওয়ান টার্গেট শটও মারছে যেটা এমিলিয়ানো মার্টিনেজ ঠেকাই দিছে। এবং আর্জেন্টিনার ডিফেন্সের উপর, মিডের উপর যেভাবে থ্রেট ক্রিয়েট করে যাচ্ছিল, সত্যি অসাধারণ। সেই সাথে নিকো উইলিয়াম এবং লামিন ইয়ামালের যে ডুয়োটা 24-এর ইউরো জিতাইছিল স্পেনকে, সেই লামিন ইয়ামাল এবং নিকো উইলিয়াম আবারও ঝলক দেখানো শুরু করছিলেন। যখন নিকো উইলিয়াম 75 মিনিটে মাঠে নামলেন, তখন থেকেই একের পর এক আরো বেশি আর্জেন্টিনার ডিফেন্সের উপর থ্রেট ক্রিয়েট করে যাচ্ছিল নিকো উইলিয়াম। সেই নিকো উইলিয়ামের একটা হেড থেকে ফারান তোরেসের রিবাইন্ড শটে গোল পায় স্পেন। এই ফারান তোরেস বার্সেলোনাতে হয়তো ব্রাত হয়ে পড়তে পারতেন। সেই ফারান তোরেস স্পেনকে উদ্ধার করলেন, শুধু উদ্ধারই করলেন না, একটা ওয়ার্ল্ড কাপ জেতালেন। 2010 সালে 116 মিনিটে বার্সেলোনারই আন্দ্রেস ইনিয়েস্তা আর গোলে ফার্স্ট ওয়ার্ল্ড কাপ জেতে স্পেন। তার ঠিক 10 মিনিট আগেই আবারও সেই একই সিকুয়েন্স ক্রিয়েট করলেন বার্সেলোনার ফারান তোরেস। 106তম মিনিটে যে শটটা করলেন, পুরো ম্যাচে এমিলিয়ানো মার্টিনেজ ওই একটা শটই ঠেকাইতে পারলেন না, সে একটা শটই গোল হইল, এবং ওই একটা শটই আর্জেন্টিনার স্বপ্ন শেষ। স্পেনের তখন 2 স্টার লামিন ইয়ামাল 19 বছর বয়সে এই ওয়ার্ল্ড কাপটা কমপ্লিট করে ফেললেন পুরোপুরি। সেই যে লিওনেল মেসি আর কিছুটা সেই ওয়ারা গোসল করানোর সময়টা লামিন ইয়ামাল পাশ দিয়ে চলে গেছেন। লামিন ইয়ামাল যেটা আসলেই কাজে লেগেছে, এবং 19 বছর বয়সে এসে লামিন ইয়ামাল সেটা প্রমাণই করে দিলেন। সেই ছবিটার জন্য হয়তো লামিন ইয়ামাল লিওনেল মেসিকে একটা ধন্যবাদ দিতেই পারেন, হয়তোবা দিয়েছেনও, হয়তোবা সেই কৃতজ্ঞতা বোধই প্রকাশ করেছেন। আর লামিন ইয়ামালের এই ওয়ার্ল্ড কাপ যাত্রাটা এখান থেকেই শুরু হলো। আজকের ম্যাচটা যেন কেন জানি মনে হচ্ছে একটা যুগের সমাপ্তি হলো, একটা যুগের শুরু হলো। আর এই যে স্পেন দলটা ও শেষ পর্যন্ত বিশ্বকাপ পুচিয়ে ধরলো এবং লিওনেল মেসিকে শেষ পর্যন্ত কাঁদতে হলো। আর সেই সাথে লামিন ইয়ামালের হাতে উঠলো ট্রফি, এবং রদ্রি শেষ করলেন সেরা মিডফিল্ডার হিসাবে। এই রদ্রি শেষ করলেন এবারের বিশ্বকাপ ওয়ান অফ দ্য বেস্ট ফাইনেস্ট মিডফিল্ডার হিসাবে। এবং এই রদ্রির পারফরমেন্সের মধ্য দিয়ে আমরা ব্যালেন ডিয়ার জয়ী রদ্রিকে দেখতে পাই, এবং ঠিক সেরকমই পারফরমেন্স দিয়ে গেছে রদ্রি। সবশেষে 39 দিনের একটা মহাযজ্ঞের সমাপ্তি হলো, যেখানে আর্জেন্টিনাকে ফিরতে হলো খালি হাতে, এবং স্পেন ফিরলো 2 স্টার নিয়ে, দ্বিতীয় বিশ্বকাপ নিয়ে। এই বিশ্বকাপ
কেমন উপভোগ করলেন এবং সেই সাথে মেসিকে কেমন উপভোগ করলেন, স্পেনকে কেমন উপভোগ করলেন জানিয়ে দিতে পারেন আমাকে কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে খুব শীঘ্রই। আপাতত কিছুদিনের বিরতি, দেখা হবে ক্লাব ফুটবল নিয়ে, হয়তো এর মাঝে আরো দেখা হতে পারে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।